কত না পরিকল্পনা প্রণয়ন করে আমরা জীবনযাপন করতেছি। আমাদের বেশিরভাগের দুর্ভাগ্য শুধু একটা জায়গায়, সেখানে আমরা এই মূল্যবান কোরআনুল করিম থেকে জীবন চলার পথ খুঁজে নেওয়ার জন্য অত্যন্ত কম সময় ব্যয় করি। আমার দেখা বিবেচনা থেকেই আমি বলতেছি এটা। হয়তো আপনারা অনেকেই বেশ ভালো সময় ব্যয় করেন, আল্লাহ কবুল করুক, আমিন। ফলে ঠিকই স্টাডি করার জন্য বা লেখাপড়া করার জন্য কিংবা জীবন গঠনের জন্য কিংবা কৃষি, চাষাবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চিকিৎসা, আইন আদালত সব কিছুর জন্য ভিন্ন ভিন্ন বিষয়, মানব রচিত বিভিন্ন মতবাদের উপর আমরা প্রচুর সময় ব্যয় করি। দেশে বিদেশে বিভিন্ন বয়সের শিক্ষাঙ্গনে, সভা সেমিনারে, ওয়াজ মাহফিলে কিংবা আরও কতভাবে আমরা কিন্তু আমাদের সময়টুকুকে কাজে লাগানোর চেষ্টা করি। কম্পারেটিভলি একই সময়ে যদি আমরা আল কোরআনুল করিম, আল্লাহর দেওয়া কিতাবে থেকে এইসব বিষয়ের উপর চর্চা করে জীবন গঠন করতাম বা করতে পারতাম, তাহলে কতই না সৌভাগ্যবান হতাম আমরা। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পৃথিবী সৃষ্টি করেছেন, নিজেদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর আবয়ব দিয়ে সম্মানিত করেছেন, এত সুন্দর জীবন উপকরণ দিয়েছেন, তিনি বলছেন যে তোমরা এই আল কোরআনুল করিম ছাড়া, এটা হচ্ছে আমার পক্ষ থেকে আসা তোমাদের জীবন বিধান, গাইডলাইন, পথ নির্দেশিকা, টোটাল জীবনটা পরিচালনা করার পদ্ধতি। অন্য কোনো কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত বা প্রবর্তিত কোনো পদ্ধতি তোমরা অনুসরণ করো না, করলে লাভবান হবে না। সূরা আরাফের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আপনারা যদি কোরআন পড়ার অভ্যাস থাকে দেখে নেবেন, না যা পড়ার অভ্যাস না থাকলে আপনিও, আমি অনুরোধ করব আপনারা পড়ে নেবেন। এরপরে যে বিষয়টা সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে, আমি একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। বিশ্বাস স্থাপন যারা করেছে তাদের জন্য বলছে, আমি তাদের জন্য এমন একটি কিতাব নিয়ে এসেছি যাকে আমি আমার বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি। যে সম্প্রদায়ের লোকেরা এর উপর বিশ্বাস স্থাপন করে, এই কিতাব হবে তাদের জন্য সঠিক জীবন পথের নির্দেশিকা এবং দয়ার আধার, রহমত। সূরা আরাফ 52 নম্বর আয়াত। যাই হোক, আমার মূল কথা ছিল যে শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যসূচি বিষয়ক উপস্থাপনা। আপনি যদি একটু সচেতনতার সহিত নজরদারি করেন, দেখবেন যে বাংলাদেশে শুধু প্রাথমিক শিক্ষা যেটা, অর্থাৎ একটা সন্তান, শিশু প্রাথমিক শিক্ষাতে কয়ভাবে বিভক্ত দেখবেন। কোথাও মক্তব নামে পরিচালিত হচ্ছে প্রাথমিক শিক্ষা, জীবনের প্রথম শিক্ষাটা। কোথাও ফোরকানিয়া নামে, কোথাও নুরানি নামে, কোথাও কিন্ডারগার্টেন নামে। কিন্ডারগার্টেন আবার বিভিন্ন ধরনের ডেজিগনেশন আছে। এরপরে সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে, ইংলিশ মিডিয়াম নামে, তারপরে আরও বহুভাগে বিভক্ত হয়ে প্রাথমিক শিক্ষাটা আমাদের দেশে নেওয়া হচ্ছে।
আমরা কোনো বিচার বিশ্লেষণ না করে, তাহলে আমাদের যে শিক্ষাটা এখান থেকে, আমি যেই কথাটা আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি, একটা দেশের প্রাথমিক শিক্ষা যদি এত ভাগে বিভক্ত হয়, এই 5 থেকে 10 বছর যদি বাচ্চারা হয়, সে বয়সে তো সে একটা জেনারেল এবং বাল্য শিক্ষা বা মানে তার সব শিশুদের জন্য একটা মৌলিক শিক্ষা গ্রহণ করার কথা ছিল। হয়রাস আমরা এই যে যতগুলো আমি শিক্ষা প্রতিষ্ঠান ধরন রকমের নাম বললাম, আপনারা খেয়াল করবেন, এগুলিতে আলটিমেটলি মানে যদি আপনি মৌলিকভাবে বলতেছেন কিছুই শেখানো হয় নাই, শুধু কিছু বর্ণমালা অর্থাৎ শব্দ, বর্ণ এবং শব্দ পরিচিতি, আর কিছু পাকালি গাছগাছালির নাম তাম ইত্যাদি, আর কিছু যে মানে এমন কিছু শেখানো হয় যেখানে না নৈতিকতা আছে না দিক নির্দেশনা আছে, শুধু বর্ণমালা পরিচিতিটা এখানে বিভিন্ন ডাইমেনশনে শেখানো হয় তাকে। সো এখানে বিবেচ্য বিষয় কি? বিবেচ্য বিষয় হচ্ছে যে তাইলে যখন তার বিবেকটা জাগ্রত হবে, সে ক্যাচ করা শুরু করছে শিক্ষাকে, কি ক্যাচ করলো সে? যখন এই যে 5 বা 6 প্রকারের শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা একসাথে হবে, তারা কি বিষয় নিয়ে একসাথে হবে? শুধুমাত্র যদি ফুটবল খেলা হয় বা মার্বেল খেলা হয় বা আরেকটা খেলা হয়, এই খেলা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে তারা একমত হতে পারবে না, বিকজ তার শিক্ষা গ্রহণ পদ্ধতিটাতে ভিন্ন। অতএব এখানে আমার যে বিষয়টাকে আমি আপনাদের মেজাজে, আপনাদের মেধাতে, আপনাদের ব্রেনে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে চলুন আমরা একসাথে চিন্তা করি কিভাবে আমাদের বাল্য শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা, শিশুকালের শিক্ষাটা একটা সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ডে, টোটাল জাতির জন্য একটা সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড কীভাবে করা যায়। কেউ যদি ধর্মীয় শিক্ষা কিংবা অন্যান্য শিক্ষার দোহাই দেন, তাহলে বিশ্বাস করুন, একটা সন্তান বা একটা মানুষ সুনির্দিষ্ট বয়স পর্যন্ত তার কোনো পাপও নাই, আর তার পুণ্যটা হলো তার সেটা বাবা অন্য কারো জায়গায় খাতায় যোগ হয়। তো যে মানুষের কোনো অপরাধ নাই, ত্রুটি নাই, ভুল নাই, যে বয়সে, সে বয়সে তাকে ভাগ করে বা তাকে ধর্মীয় শিক্ষা কিংবা অন্য শিক্ষার কথা বলে তো আলাদা করে কোনো কিছু দেওয়ার নাই, সবার জন্য একই ধরনের শিক্ষা। এটা ওই শিক্ষার ভিতরেই ধর্ম থাকবে, কর্ম থাকবে, সব কিছু থাকবে, তার মৌলিকত্ব থাকবে সেখানে। ভাই যাই হোক, আরও একটা বিষয় হচ্ছে যে সে কোন বয়সে কতটুক শিখবে, কতটুক শিখতে পারবে, তার একটা যে নির্দিষ্ট পরিমাণ, এই যে তার মানে ধাপে ধাপে সে কী পরিমাণ লোড নিতে পারবে, তার মেজাজে ধরবে, তা মনে রাখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, সেটাও বিবেচনা করা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। এটা কেন আমি এই বিষয়টাকে সামনে আনলাম? আমরা কান্ট্রিব্যাপী যেটা দেখতেছি, সারা দেশব্যাপী যেটা দেখতেছি, এমন কিছু শিক্ষা এই প্রাথমিক শিক্ষা হিসেবে দেওয়া হচ্ছে, এবং এমন কিছু শিক্ষা নিয়ে অভিভাবক এবং শিক্ষকরা নিজেদেরকে খুব মানে উৎফুল্ল মনে করে, যেটার মাধ্যমে স্রেফ একটা বাচ্চাকে, এটাকে বলবো প্রিমেচিউর বা বাছাল টাইপের বানানো। প্রিমেচিউর বা বাছাল হতে পারলেই মনে হচ্ছে যে তার মা বাবা শিক্ষা মনে করছে সে আমার বাচ্চা ছেলে অনেক কিছু জানে। জানো, আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, কিন্তু সে 5টা মাছের ইংরেজি নাম জানে। সো হোয়াট, সে 5টা মাছের ইংরেজি নাম জানলেও কি না জানলেও কি, সে বয়সে এটা তো তার জানার বিষয় না। জানো, আমার বাচ্চা এখন ক্লাস 2-তে, কিন্তু সে জানো এতগুলা দোয়া জানে। তো তার কাছে দোয়ার কোনো মানে এটার তো কোনো ভ্যালু তার কাছে, এটা কোনোভাবেই তার কাছে এটা অ্যাপ্লিকেবল না। এমন কিছু আমরা তাদেরকে শেখাচ্ছি যেটার আসলে কোনো প্রায়োগিক কোনো এফেক্ট নাই। ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম কৌশলে, আবার তার যখন বয়সন্ধিক্ষণ আসতেছে, সে তার যখন ম্যাচিউর সময় আসতেছে, তখন আমরা স্ট্রাগল করতেছি তাকে এইসব বিষয় নিয়ে। যাই হোক, এটা একটা বিষয়।
সেকেন্ড হচ্ছে যে প্রতিষ্ঠানের বিভিন্নতা, পদ্ধতির বিভিন্নতা পরিহার করে সকলের জন্য প্রযোজ্য শিক্ষা, শিশু শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং পাঠ্যসূচি তৈরি করা আমাদের জন্য এখানে সারাংশ। এখানে প্রত্যেকের মাথা ভিতরে এই বিষয়টা আগে তো আমাদের মননশীলতায় এবং বুদ্ধিমত্তায় আসতে হবে, তারপরে এটা রিফ্লেক্ট হবে সমাজে, রাষ্ট্রে, প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়। এই জন্য আমি উপস্থাপনা করছি। একইভাবে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সেম, যেটা ক্লাস 5 বা 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, সে বিষয়টাকে সমভাবে বিবেচনা করার জন্য এবং বাই বারংবার করে একটা জিনিস বলতেছি, আল কোরআনুল কারীম বিশ্বজগৎবাসীর জন্য। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, সাদা এমন কোনো বিষয় নাই। কোরআনে এইসব বিষয় খুবই সুন্দর করে সাজানো আছে। এখান থেকে এটা তৈরি করা সম্ভব। হ্যাঁ, ভাষাটা ওই বয়সের জন্য, ওই পরিবেশের জন্য, ওই এলাকার জন্য গ্রহণযোগ্য ভাষায় হতে পারে, বাট মৌলিক শিক্ষাটা সেম থাকবে। এবার আসেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের কী হওয়া উচিত বলে আমরা মনে করতেছি। এখন আমাদের উচ্চশিক্ষা বলতে আমরা মূল্যায়ন করতে, জানো সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, জানো সে ইংলিশে মাস্টার্স করছে, এভাবে করে আমরা একজন মানুষকে মূল্যায়ন করতেছি। জানো সে কারি এবং হাফেজ, জানো সে মুহাদ্দিস। এখন ওই যে একটা প্রবাদ আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। এই যে আমরা ঢাকা ভার্সিটির মাস্টার্স অনার্স করা, চিটাগং ভার্সিটির দিস, ইসলাম ইউনিভার্সিটির দ্যাট, তারপরে উনি হাফেজ, উনি কারি, বা উনি ইংলিশে মাস্টার্স, বা উনি ইঞ্জিনিয়ার, উনি ডাক্তার, ওকে। বাট আপনি যদি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান, সুন্দর পরিবেশ, সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চান, এই প্রাতিষ্ঠানিক সনদ বা সার্টিফিকেট এর পরিচিতি কিংবা বিভিন্ন পদ পদবীর পরিচিতির চাইতেও সবচাইতে বেশি তাকে মূল্যায়ন করা প্রয়োজন ছিল যে তার এই লেখাপড়া দিয়ে কী অবদান রেখেছে দেশের প্রতি, সমাজের প্রতি, ব্যক্তির প্রতি। এক, দ্বিতীয় কথা হচ্ছে আবিষ্কারের মধ্যে, অর্থাৎ আইডিয়া জেনারেশন কিংবা প্রোডাক্ট ক্রিয়েট করা কিংবা সমাজ ব্যবস্থার পরিবর্তন করা বা কৃষি ব্যবস্থার পরিবর্তন করা বা বাজার ব্যবস্থার পরিবর্তন করা কিংবা ব্যবসায়িক ব্যবস্থার পরিবর্তন করা কিংবা মানুষকে কথার কথা রাস্তাঘাট থেকে শুরু করে জীবনযাপনের যতগুলো ক্ষেত্র আছে, এগুলোর এই ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে কী অবদান রাখতে পারছে, এটাই তার সনদ বা খ্যাতির মৌলিক বিষয় হওয়ার দরকার ছিল। আপনি বিবেচনা করে দেখুন, আপনার বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে, আপনি ইউনিভার্সিটির পরিচিতি কিংবা বিভিন্ন ক্লাস গণনার পরিচিতিরা দেশ, সমাজ, পরিবার কিংবা জাতি গঠনে কী ভূমিকা রেখেছে, এটাই যদি মানুষের স্বীকৃতির কারণ হইতো, তাহলে না আমি এই সমাজকে সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ হিসেবে দেখতে পারতাম। ফলশ্রুতিতে এখন কী হয়েছে, প্লিজ বি অ্যাটেনশন, আমাদের যারা এই জাতীয় আবিষ্কার কিংবা অবদান রাখার লোকগুলোকে পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা কিংবা এরা নিয়ে যাচ্ছে স্কলারশিপ দিয়ে, ভ্যালু দিয়ে। সে ওখানে গিয়ে সফটওয়্যার আবিষ্কার করতেছে, কেউ ইনফ্রাস্ট্রাকচার আবিষ্কার করতেছে, কেউ আরেকটা আবিষ্কার করতেছে, কেউ বিভিন্ন ধরনের অবদান রাখতেছে, এক বিশাল কোম্পানিতে কিংবা দেশে বিভিন্ন অবদান রাখতেছে। এমনকি আপনারা দেখছেন বিভিন্ন দেশের বংশোদ্ভূতরা আমেরিকার মতো জায়গায় গিয়ে এমপি, মিনিস্টার হচ্ছে, প্রেসিডেন্টের কম্পিটিশন করতেছে। তো সেই ব্রিলিয়ান্টকে, সেই মূল্যবান মানুষটাকে যদি আমি আমার দেশে যদি সেটাকে ওই তার অবদান এবং আবিষ্কারের ভিত্তিতে যদি তাকে আমি মূল্যায়ন করতে পারতাম, দেন আমাদের এখানে আবিষ্কারক যেমন সৃষ্টি হইতো, তেমন করে অবদান রাখার জন্য মানুষ শূন্য হয়ে দৌড় মারত। যত বেশি চাইলে প্রত্যেক জেলা, উপজেলা, গ্রামে, ইউনিয়নে যদি একটা মানুষ সামাজিকভাবে অবদান রাখার জন্য সে প্রচেষ্টায় থাকতো, তাহলে তো সমাজ, দেশ উন্নত হওয়ার খুব বেশি দূরের বিষয় না। আপনার এলাকাতে এক্সাম্পল 1 লাখ মানুষ আছে, সেখান থেকে
20টা মানুষ যদি কনসাইজ করে, সংক্ষিপ্ত করে 20টা স্পেশাল মানুষ যদি ওই একটা মানুষের জন্য আবিষ্কার এবং অবদান রাখার প্রচেষ্টায় হয়, তাকে যদি মূল্যায়ন করা হয়, ওই এলাকা অটোমেটিকলি উন্নত হবে, সুন্দর হবে, সভ্য হবে, নিরাপদ হবে, সমৃদ্ধ হবে। যাই হোক, যেমন দেখেন একটা ব্যাংক তার লোন ফেরত নেওয়ার নিশ্চয়তার জন্য এত বেশি নিয়ম কানুন করেছে, ব্যাংক কোনো সময় লুজার হয় না, সে সবসময় লাভবান হয়। ডাক্তার তার চিকিৎসা সেবাটা মানুষকে দেওয়ার পরিবর্তে সেটাকে এখন কমার্শিয়ালি এত বেশি সিস্টেম করে রাখছে, ডাক্তার থেকে বাইরে হওয়ার আপনার কোনো সুযোগ নাই। না তার প্রতি আপনি রাগ করতে পারবেন, না তাকে পয়সা না দিয়ে আসতে পারবেন, ইম্পসিবল। ইস সিস্টেম হ্যাজ বিন ডেভেলপড অ্যাকর্ডিংলি। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ার, একইভাবে আপনার আরও অনেকগুলো ক্ষেত্র আছে। তো শিক্ষার ক্ষেত্রে কেন এটা হচ্ছে না? মানুষ শিক্ষার জন্য পাগল পাড়া হয়ে শিক্ষার ভিতরে লাগি থাকা, শিক্ষার জন্য পয়সা খরচ, হসপিটালে গিয়ে মানুষ লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা খরচ করতেছে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু হয়রাস স্কুলে 200 টাকা বেতন দিতে, অথবা স্কুল টিচারকে 5,000 টাকা বেতন দিতে হাজারো অনুসন্ধান, হাজারো ক্রাইটেরিয়া খুঁজে হয়, বিকজ অফ এই শিক্ষা ব্যবস্থা অবদান বা আবিষ্কারকে প্রাধান্য দিচ্ছে না, এবং তার বয়স অনুপাতে তার জন্য গ্রহণযোগ্য এবং তার জন্য হাডুসে আনন্দদায়ক করে শিক্ষার পরিবেশটা তৈরি করা হচ্ছে। বরঞ্চ এই শিক্ষা মানুষকে একত্রিত করার কথা ছিল, সেখানে মানুষ হচ্ছে বিভক্ত। যাই হোক, আমি আজকে এই উপস্থাপনা দীর্ঘায়িত করব না, তবে এগুলির ফলশ্রুতি, এগুলির যে সব বিষয়গুলো যে কোরআনে বর্ণিত আছে, সেটার একটা আপনাদেরকে কথা শোনাইয়ে আমি শেষ করব এখানে। এই বিষয়ে আমি এতক্ষণ ধরে যে উপস্থাপনা করলাম, দেখেন এই উপস্থাপনা করার পিছনে, এই উপস্থাপনার কারণে যে দেশে কী সমস্যা হচ্ছে বা পৃথিবীতে কী সমস্যা হচ্ছে, এটা আল্লাহ আগেভাগেই বলে দিয়েছেন। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে সূরা আনআমের 159 নম্বর আয়াতের মধ্যে সেটা খুব সুন্দর করে বলেছেন কি, আপনাদেরকে যদি পড়ে শোনাই আমি, এই যে এটার আল্লাহ এটার যে কীভাবে আমাদেরকে সতর্ক করেছেন শুনেন। ইন্নাল্লাযীনা ফাররাকু বাইনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। প্রসঙ্গ অনুসঙ্গ ভিন্ন হতে পারে, বাট মৌলিক শিক্ষা সেম। এর আগে পড়লেও আপনি যদি কোরআন আনামের আগে এবং পরের আয়াতগুলো পড়েন, তবে হয়তো প্রসঙ্গের কিছুটা ভিন্নতা যদিও দেখবেন, বাট মৌলিকভাবে একই কথা। কি? যারা নিজেদের জীবন ব্যবস্থাকে টুকরো টুকরো করে, দিন শব্দটা অর্থ এখানে জীবন ব্যবস্থা বা জীবনযাপন ব্যবস্থা, লাইফস্টাইল যাকে বলে ইংলিশে, অথবা মানুষ সভ্য হওয়ার যে পদ্ধতি বা ধর্মীয় পদ্ধতি, অথবা আল্লাহর নির্দেশনা ফলো করার পদ্ধতি, নিজেদের এই পদ্ধতিকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। তাদের আল্লাহ পাক বলেন যে তাদের ফয়সালা আমি, তাদেরকে এই বিষয়ে কঠিন প্রশ্ন করা হবে এবং জবাবদিহি করা হবে, প্রয়োজন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উপস্থাপনার আলোকে বুদ্ধি বিবেক খাটিয়ে সমাজের প্রতি নজরদারি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।